যত সামান্য সামগ্রী আমাদের হাতে পৌঁছেছে সেটা আমরা সঠিক উদ্দেশ্যকে রূপায়ণ করার জন্য গত 28 তারিখে আলগাপুর শহীদবন রাধাকৃষ্ণ মন্দিরে আমরা হাইলাকান্দি জেলা যুগী সম্মেলনের একটি সভা আয়োজন করেছিলাম এবং সেই সভায় যুগী সম্মেলনের বিশেষ ব্যক্তিত্ব সেখানে দীর্ঘ আলোচনার পর হাইলাকান্দি জেলার আনাচে কানাচে কোনাখাঁচা থেকে যে সমস্ত মানুষ ওই সেলাইয়ের কাজ করে জীবিকা নির্ভর করছে বা ওরা অনেক আছে হয়তো মেশিনটা কিনতেও পারেনি, এরকম ব্যক্তি আমরা চিহ্নিত করেছি। সেই চিহ্নিতকরণের সময়ে আমাদের সম্মুখে আরও অনেক অনেক অতি প্রাপ্য যোগ্য ব্যক্তির সম্মুখে এসেছে, কিন্তু আমাদের হাতে সামগ্রী কম থাকায় সেটা আমরা নাম তালিকাভুক্ত করতে পারিনি। তার জন্য আমরা উন্নয়ন পরিষদের যেহেতু প্রতিনিধি আমরা সামনে আসেন, আমরা ওনাকে অনুরোধ রাখবো আগামীতে আরও একটু তহবিল যদি বর্ধিত করে আমাদেরকে দেওয়া হয় তাইলে আমরা হয়তো আরও দুটার হাতে তুলে দিতে পারবো এবং এটা উনি নির্ভর করে ওনারা পরিবার পরিচালনা করতে পারবেন। তাই যাই হোক, যত সামান্য মাত্র 60টি মাল আমাদের কাছে হাতে পৌঁছেছে, ওই 60টিকে আমরা 7 জন চিহ্নিত করেছি। যাই হোক, সর্বশেষ কথা আমাদের 7 জন আমাদের কাছে আছে এবং সেই 7টা সামগ্রী আমরা 7 জন নির্ধারিত ব্যক্তির হাতে তুলে দেওয়ার জন্যই আজকের এই ক্ষুদ্র সভার আয়োজন করা হয়েছে। তাই সম্মানিত আমরা প্রতিনিধিগণকে অনুরোধ রাখবো যারা আজকের প্রাপ্যতার বেনিফিশিয়ারি নামে চিহ্নিত হয়েছেন ওনার হাতে হাতে তুলে দেন এবং আপনারা হয়তো এই সামগ্রীকে নিয়ে, যদিও আমাদের স্বল্প সামগ্রী অতি ক্ষুদ্র তথাপি সেটাকে বৃহৎ মনে করে তাকে সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে আপনারা জীবন এবং আমাদের দেওয়া সেটা সঠিক হবে বলে আমরা মনে করছি। তাই আপনারা সেটা মাননীয় সভাপতি মহোদয়ের কাছে সমঝে নেওয়ার জন্য আমি অনুরোধ রাখছি। সম্মানিত হাইলাকান্দি জেলা যুবক সম্মেলনের সভাপতি, মঞ্চে উপস্থিত আজকের এই অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ আমাদের করব উন্নয়ন পরিষদের অল আসাম ভাইস প্রেসিডেন্ট মাননীয় শ্রী বিপ্লব প্রকাশিত দেবনাথ মহাশয়, মঞ্চে উপবিষ্ট হাইলাকান্দি জেলা যুবী সম্মেলনের বিভিন্ন কার্যকর্তা বৃন্দ এবং আমার সামনে উপস্থিত হাইলাকান্দি জেলার আমাদের নাথ যুগী ভাই ও বোনেরা, ইতিমধ্যে মণিগোপাল নাথ মহাশয় আজকের সবার উদ্দেশ্য ব্যাখ্যা করেছেন এবং আপনারা বুঝতেও পারছেন। তো আমি ইচ্ছা করে দুটা কথা বলার জন্য ওনাকে অনুরোধ করেছি। তার কারণ হচ্ছে আমি ওবিসি যেটা বোর্ড আছে সেই বোর্ডের আমি চেয়ারম্যান হাইলাকান্দি জেলার। তো চেয়ারম্যান থাকার সুবাদে কিছুটা জিনিস আমি উপলব্ধি করতে পারছি যে আমাদের একটা ধারণা যে আমরা নাথ বা দেবনাথ মানুষ হলেই আমরা ওবিসি, কিন্তু এর বাইরেও আরো অনেক কাস্ট আছে, এমনকি মুসলিম ফিশারম্যান যারা তারাও ওবিসি। তো সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময়ে ছোটখাটো বিভিন্ন সাহায্য করা হয়। সরকারের উদ্দেশ্য যে কোনো মানুষ নিয়ে একটা জিনিস নিয়ে সেটা নিয়ে একটু আত্মনির্ভরশীল হওয়ার জন্য। আমি গত বছরে 35টা মেশিন দিয়েছি। এই যে মেশিনগুলা আছে এখানে আমি 35টা মেশিন দিয়েছি। তো 35টা মেশিনের মধ্যে যাদেরকে দিয়েছি আমার জানাই আছে, 35টা মেশিনের মধ্যে মানে আমার যা ধারণা হয়তো 3 জন বা 4 জন বেনিফিশিয়ারি মেশিনটা সদ্ব্যবহার মানে এটাকে ব্যবহার করে কিছু উপার্জনের চেষ্টা করে, আত্মনির্ভর হওয়ার চেষ্টা করে। আর বাকি যে মেশিনগুলো কারো বিছানার নিচে, কারো টেবিলের উপরে, হয়তো কোনো মেশিনের উপরে 2 ইঞ্চি ধুলাও পড়ে যাচ্ছে, এইরকম। তো
আমাদের একটা বাধ্যবাধকতা থাকে, আমাদের তো দিতেই হবে, সরকার যখন দিয়েছে দিতেই হবে। তো আপনারা যে আজকে যারা সিলেকশন হয়েছেন বেনিফিশিয়ারি, আপনাদের কাছে আমি অনুরোধ রাখবো যে আপনারা এই যে মেশিন, এই মেশিনটার সদ্ব্যবহার করবেন। যদি সদ্ব্যবহার করেন আপনারা তো উপকৃত হবেন, এবং মূল যেটা উদ্দেশ্য সরকারের যে আত্মনির্ভরশীল করা, সেটাও সফলতা আসবে। আর চেয়ারম্যান থাকার সুবাদে আমি আমাদের নাথ বা দেবনাথ কমিউনিটির যারা লোক আছেন তাদেরকে আমি প্রত্যেককে কোনো সবাই আমি বলি যে হয়তো কালকে অন্য আরেকজন চেয়ারম্যান আসতে পারে, অন্য কমিউনিটি থেকে আসতে পারে, পাল কমিউনিটি থেকে আসতে পারে, শেখ কমিউনিটি থেকে আসতে পারে। তো আমাদের সবচেয়ে বড় যে জিনিসটা, আমরা যে ওবিসি, এই ওবিসির সার্টিফিকেট রেখে নিই। এই যে অস্ত্র যেটার মাধ্যমে আপনি সংরক্ষণের জন্য লড়াই করবেন, সেই অস্ত্রটাও নেই। এখানে একজন মেয়ে লোক বসে আছেন এই 2 নম্বর লাইনের লাস্ট মাথায়। তো আমরা যেদিন এই বেনিফিশিয়ারি সিলেকশন করি ওই দিন ওনার সঙ্গে প্রথম দেখা। তো আমি ওনাকে বলেছিলাম যে আমার এই বোর্ডের সময় খুব কম, কিন্তু এই কম সময়ের মধ্যেও আমি চাই যে আমার সমাজের মানুষ যাতে প্রত্যেকের হাতে একটা অন্তত সার্টিফিকেট থাকে। ওনাকে আমি ফোন নাম্বার দিয়েছি, আজকে 15 দিন আগে হয়তো মিটিংটা হয়েছে, কিন্তু দ্বিতীয়বার উনি আজকে পর্যন্ত যোগাযোগ করতে পারেননি। তো আমি তো প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে দিতে পারবো না, আমার পক্ষে যতটুকু সাহায্য করা সম্ভব আমি সাহায্য করার চেষ্টা করব। আর অনেকে অ্যাপ্লাই করেছেন, কিন্তু আমাদের যে সংখ্যা, সেই সংখ্যা সীমিত থাকায় আমরা তো সবকে দিতে পারবো না। তথাপিও প্রায়োরিটি বেসিসে 2 মিনিট করে আগবাড়িয়ে আসেন। আপনাদেরকে যদি কোনো সভা সমিতির যোগী সম্মেলনের বা অন্য কোনো কিছু যদি আপনাদেরকে নিমন্ত্রণ করা হয়, আপনারা সেই সভা সমিতিগুলোতে আসবেন। অনেক সময় কি হয়, যারা কার্যকর্তা আছেন ওনারা তো দিনরাত প্রচেষ্টা করছেন, কিন্তু যখন লোক সমাগম হয় না, এক হাতে তো আর তালি বাজে না, 2 দিক থেকে সাপোর্ট লাগবে। 2 দিক থেকে যখন সাপোর্ট আসে না, তখন অনেক সময় দূর কার জন্য কি করবো, আমরা দৌড়তে দৌড়তে মরি, আর যার লাগে দৌড়াই, আর তার আর তো কোনো চিন্তাও নেই। আসাম নাথ যোগী উন্নয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান মাননীয় দেবনাথ মহাশয় উপস্থিত আছেন। উপস্থিত হাইলাকান্দি জেলা যোগী সমিতির সভাপতি, উপস্থিত হাইলাকান্দি জেলা উন্নয়ন পরিষদ ওবিসি বোর্ডের চেয়ারম্যান মাননীয় জওহরলাল নাথ মহাশয়, উপস্থিত কল্পনা দেবনাথ মহাশয়া, রবীন্দ্র নাথ মহাশয়, কল্পনা দেবনাথ মহাশয়, উপস্থিত আপনারা যারা অনেক কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন, প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আসাম সরকারের একটা বলতে গেলে ছোটখাটো ডিপার্টমেন্ট নাথ যোগী উন্নয়ন পরিষদ, এটা সরকারি। আসাম প্রাদেশিক যোগী সম্মিলনী, হাইলাকান্দি জেলা যোগী সম্মিলনী, এগুলো হচ্ছে সামাজিক সংগঠন। কারণ যখন কিছু কিছু জাতিগোষ্ঠী আছে আসামে, ওদের কোনো এমএলএ নাই, কোনো প্রতিনিধি নাই, কথা বলার কোনো লোক নেই, সরকার যা খুশি তা আইন কানুন বানিয়ে ওদের চাপিয়ে দেয়, বলার কেউ থাকে না, যার ফলে এইসব জাতিগোষ্ঠীগুলো অনেক পিছিয়ে পড়ছে। ঠিক তদ্রূপ আমাদের মানুষ যারা আছে 10-15-20 বছর পরে একটা কি জানো কিছু নাই। এই ক্ষেত্রে সরকার কিছু কিছু উন্নয়ন পরিষদ বানিয়ে দিয়েছে। নাজির উন্নয়ন পরিষদ আছে, মণিপুর উন্নয়ন পরিষদ আছে, এইভাবে বেশ
উন্নয়ন পরিষদ আছে। সরকার ওইসব উন্নয়ন পরিষদের কিছু কিছু অনুদান দেওয়া হয়, এইসব অনুদান থেকে যে জিনিসপত্র খরচ করা হয় এগুলা কিছুদিন প্রত্যেকটা ডিস্ট্রিক্টে দেওয়া হয়। সে যাই হোক, কিছুটা হলেও সাহায্য করতে সরকার। এইসব সাহায্য তো সমুদ্রের সমান, তবুও আজকে হয়তো এভাবে চলছে, ভবিষ্যতে তার কিছু ভালো হবে। যা আমরা যা পাই তাই নিতে এসেছি। আমাদের সমাজটাকে উন্নতি করতে গেলে আমাদেরকেই করতে হবে। আমাদের এই বরাক উপত্যকার উন্নয়ন পরিষদের ভাইস চেয়ারম্যানের সঙ্গে সঙ্গে উনি একজন সুবক্তা। উনার মুখে কিছু বক্তব্য শোনার জন্য আমি অনেকবারই মনে করেছিলাম যে উনাকে হাইলাকান্দিতে কোনো সভা সমিতিতে আনার ব্যবস্থা করব, কিন্তু আজকে যাই হোক সরকারের সুব্যবস্থাই হোক, আমরা সেই সুযোগটা পেয়েছি, এই সুযোগটা সদ্ব্যবহার করব। তাই আমাদের অনেকেরই হয়তো বলার অনেক কিছু থাকে, কিন্তু সীমিত সময়ের মধ্যে আমি মনে করছি যে উনার বক্তব্য দিয়ে আমাদের প্রোগ্রামের ইতি টানব এবং সময়ের স্বল্পতার জন্য। এবার আমাদের মধ্যে অনেক ব্যক্তিত্ব উপস্থিত হয়েছে, ওনাকে আমি শরিক করার জন্য মাননীয় ফণী দেবনাথ, আমরা যে স্থানে বসেছি সেই স্থানের উন্নয়ন কমিটির মাননীয় সম্পাদক ফণী দেবনাথ মহোদয় আসন গ্রহণ করার জন্য অনুরোধ আসছি, এবং ওনাকে উত্তর দিতে গ্রহণ করার জন্য আমি দিলীপ দেবনাথ মহোদয়কে অনুরোধ আসছি। আচ্ছা, তারপর আমি মাননীয় বিক্রম মহোদয়কে অনুরোধ আসছি। আচ্ছা, सर्वेषां स्वस्तिर्भवतु, सर्वेषां मङ्गलं भूयात्, सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम शांति, ओम शांति, ओम शांति। आज হাইলাকান্দি জেলায় নাথজুগি ডেভেলপমেন্ট কাউন্সিলের নির্দেশে এবং হাইলাকান্দি জেলায় নাথ সমাজে যে সামাজিক ব্যবস্থা রয়েছে সে বিভিন্ন শাখা সংগঠন সম্মিলিত হয়ে উন্নয়ন পরিষদের দেও 60টা সেলাই মেশিন বিতরণ করার জন্য আজকের আমাদের এই সভার আয়োজন। আজকের এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত বিদগ্ধ পণ্ডিতবর্গ এবং সমাজ হিতৈষী ব্যক্তিবর্গ, আমার সম্মুখে যারা রয়েছেন, যারা উদীয়মান শক্তি ভারত মাতার বিরাজমান শক্তি, যাদেরকে বলা হয় নারী শক্তি জাগ্রত, রাষ্ট্র সুশোভিত, তাদের সম্মুখে সবাইকে স্থান উপযোগী সম্মান প্রদর্শন করে ভালোবাসা প্রণাম নিবেদন করে আমার সংক্ষিপ্ত কথন আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। সখীমণ্ডলী, আপনারা জানেন যে এতক্ষণ যে এখানে আলোচনা হয়েছিল, মৃণালদা খুব সুন্দরভাবে বিষয়গুলি উত্থাপন করার চেষ্টা করেছিলেন। সেই বিষয়গুলি খুব প্রয়োজনীয় আমাদের এই সমাজের জন্য। জহরদা যে কথাগুলি বলেছেন, স্বাভাবিকভাবেই সমাজ ব্যবস্থাকে জাগ্রত করার জন্য নিজগুলি যখন এগিয়ে আসেন, আর তার সেই এগিয়ে আসার সঙ্গে যদি
সহযোগী না হন তাহলে সেই সমাজকে পিছ পড়া সমাজ বলে। আর আমাদের এই সমাজ পিছ পড়া সমাজের অঙ্গ, অর্থাৎ ওবিসি, আদার ব্যাকওয়ার্ড। তো আদার ব্যাকওয়ার্ড মানে পিছ পড়া সমাজ। আমরা সেই পিছ পড়া সমাজের সন্তানরা এখানে সমবেত হয়েছে। তার সঙ্গে কিছু কথা সংযোজন করে যদি না বলা হয় তাহলে আমরাই আমাদের নিজের ত্রুটিটুকু আমাদের মধ্যে থেকে যাবে। প্রথমত আমার জিজ্ঞাসা যে আমি কি? তো আমি একটি সন্তান, ছেলে। তো আমি কোন সমাজে? আমাদের সমাজ ব্যবস্থায় অনেক কথা বলা আছে। তো সমাজ ব্যবস্থা বলা হয়েছে, গীতায় আমরা যারা পাঠ করি, গীতা পড়ি, কৃষ্ণের অনেক বর্ণনে যে জাতিগতের বর্ণন করা হয়েছে, সেখানে গীতার একটা শ্লোকে বলা আছে, চতুর্বর্ণং মায়া সৃষ্টং গুণকর্ম বিভাগেষু। 4টি বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য। এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য যে চতুর্বর্ণর কথা বলা হয়েছে, আমি জিজ্ঞাসা করতে চাই, আপনারা আমাকে বলবেন যে আমি কোন বর্ণের? কেউ কি বলতে পারবেন আমি কোন বর্ণের? নিজেকে কেউ বলতে পারবেন যে আপনি কোন বর্ণের? নিজে বুকে হাত দিয়ে বলতে পারবেন? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য 4টি বর্ণ। নিজেরা বলতে পারবেন যে আমরা কোন বর্ণের? আমরা বলতে পারি না। কেন পারি না? সেটা আমরা জানি না। কেন জানি না সে বিষয় নিয়ে আমরা চর্চা করি না। কেন চর্চা করি না? সেটাকে আমরা প্রয়োজন মনে করি না। কেন প্রয়োজন মনে করি না? নিজেকে নিয়ে ব্যস্ত থাকি। নিজের ব্যস্ততাটা কিসের? ক্ষুধার্ত। আমার অন্ন চাই। তো অন্ন কেন আমি পাই না? যদি এতটুকু ছেড়ে দিয়ে আমি ওই জায়গায় যাই, কেন আমি ক্ষুধার্ত? তবে কদিন থেকে বিভিন্ন সভা সমিতিতে যখন যাই, তাহলে 3টি জায়গা আমি বড় খুঁজে বের করতে পেরেছি। সেটা আপনারা অনুভব করবেন। প্রথমত আমরা ক্ষুধার্ত, আমরা অভাবী। কেন? কর্মসংস্থান নেই। প্রথম অভাবী, ক্ষুধার্ত। তারপর কেন ক্ষুধার্ত? আমাদের কর্মসংস্থান নেই, আমরা কাজ পাই না। আর তার চেয়ে বেশি যে সমস্যা, বর্তমান সমস্যা, সেই সমস্যাটা হলো আমরা অলস, আমরা কাজ করতে চাই না। এই যে কাজ করতে চাই না, সেই জায়গাটুকু আমরা নিজেরা চিন্তা করি না। সরকারের দিকে তাকিয়ে রয়েছে, সরকার আমাদেরকে চাকরি দেবেন, আমরা চাকরি করব। আরে কিসের চাকরি করব? যে চাকরিটা করব সে কিসের চাকরি করব, সেই জায়গাটুকু আমাকে বিচার করতে হবে। মনে রাখবেন কথাটা। সেই চতুর্বর্ণ মায়া সৃষ্টং এর কথা যদি আমরা ভুলে আসি, তাহলে আমি আমার ভাষ্যতে আমি বিচার করতে পেরেছি যে আমি সেই 4 বর্ণের কোন বর্ণতে পড়ি না। কেন পড়ি না? শূদ্র আমাকে শূদ্র হিসেবে মেনে নেবে না। ক্ষত্রিয় আমাকে যুদ্ধ হিসেবে সে ক্ষত্রিয় মেনে নেবে না। ব্রাহ্মণরা আমাদেরকে ব্রাহ্মণ হিসেবে মেনে নেবে না। বৈশ্য আমি কখনো হব না। তো আমি কি? তো আমার বর্ণটাই আলাদা। আর মানব জন্মে 2টি কুলের জন্ম আছে। সে 2টি কুল আমাদের কি, সেটাও আমাদেরকে জানতে হবে। আমরা কি কেউ জানি যে আমাদের 2টি কুল আছে? কোন কুল জানি আমরা? কেউ বলতে পারবো হাত তুলে যে আমি কোন কুলের? কেউ একজন বলবেন যে আমি কোন কুলের? আমরা জানি না, চর্চা করি না। আমাদের ছেলে মেয়েদেরকে চর্চা করাই না, নিজে চর্চা করি না। তো আমাদের 2টা কুল, একটা দেবকুল আর একটা ঋষিকুল। আমাদের সমাজে যখন আলোচনা করা হয়, সমাজ ব্যবস্থার সামাজিক চিন্তাধারা যখন করা হয়, তখন প্রথমে জিজ্ঞেস করা হয় তোমার গোত্র কি? সেই গোত্রটা একটা কুল। অলম্মান গোত্র, গৌতম গোত্র, সান্ডেল গোত্র, কৌশিকী গোত্র, বিভিন্ন গোত্র। আমাদের যারা আছে আমরা কি গোত্র? শিবগোত্র। শিবকে দেবাদিদেব মহাদেব পরমেশ্বর পরম ব্রহ্ম। তিনি কে? তিনি কে? দেবাদিদেব, দেবতাদের শ্রেষ্ঠ দেব। তিনি দেবতা। আর আমার গোত্র কি? শিবগোত্র। তো আমি কোন কুলের হলাম?
আমি কোন কুলের হলাম? দেবকুলের। আমি সেই দেববংশের দেবকুলের সন্তান হয়ে আমি নিজেকে নিজে জানি না আমাকে কি করতে হবে, আমার সেই দেবকুলের মর্যাদা কিভাবে রক্ষা করতে হবে। ব্রাহ্মণ পরিবারে শিক্ষা দিয়ে দেন যে তুমি ব্রাহ্মণ, তুমি অব্রাহ্মণ কাউকে স্পর্শ করে প্রণাম করবে না। তো আপনি কোথায় পেয়েছেন দেবাদিদেব মহাদেব শিব পরম ব্রহ্ম কার পা ধরে প্রণাম করেছেন? কেন? আপনাকে জানতে হবে। তো আমরা যে চর্চায় আছি, জানায় এবং অজানায়, শিক্ষায় এবং অশিক্ষায়, শক্তি এবং অশক্তিতে, আমরা বেদ উপনিষদের কথাগুলি আমরা খুব মনোযোগ দিয়ে শুনি, জানি কিংবা না জানি সেগুলি আমরা বড় পালন করি। সে পালন করাটা কি? আমার উপনিষদে বলা আছে শ্রেণন্ত বিশ্ব অমৃতেষ্ট পুত্রা, এই বিশ্বের সবাই অমৃতের সন্তান। এটা পড়া, এই বিশ্বের যারা আছে সবাই অমৃতের সন্তান। আমরা সেই অমৃতের সন্তানকে আমরা খুঁজে বের করি, আমরা কাউকে পর ভাবি না। তো আমাদের কি বলা হয়েছে? বসুদৈব কুটুম্বকম, বিশ্বের সবাই আমার আত্মীয় স্বরূপ। আমরা যারা পিতৃমাতৃ হারা, যারা পিতৃতর্পণ করি, আমরা তর্পণ করি তো, যারা মাতা পিতা নেই, তর্পণের কালে কবে করি সেই তর্পণটা? দুর্গা পূজার ঠিক আগে পিতৃপক্ষে আমরা জলদান করি। জলদান করার সময় আমরা মন্ত্র উচ্চারণ করি, নাভি জলে যাই জলদান করি। জলদান করার সময় মন্ত্র উচ্চারণ করে কি বলি? হে মাতা পিতা, তুমি আমার এই জল গ্রহণ করে তুমি শান্তি লাভ করো। আমার পূর্বপুরুষদেরকে বলি। এই পূর্বপুরুষদের বলার সঙ্গে শেষ মন্ত্রটা আমরা বলি, যে মন্ত্রটা পুরোহিতরাও বুঝে কিনা জানি না, বুঝায় কিনা জানি না, আর যজমানরা সেগুলি চিন্তাও করেন না, আমাকে সেটা করতে হয় সেটা করি। শেষ মন্ত্রটা থাকে, শেষ মন্ত্রটা হলো আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত জগৎ তৃপ্ততু। ব্রহ্ম হইতে স্তম্ভ পর্যন্ত যারাই থাকে না কেন, তারা যেন এই জল পেয়ে তারা যেন তৃপ্তি লাভ করে।